সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব বিনিয়োগে আস্থা ফিরবে কিভাবে। এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন তৌফিকুল ইসলাম খান, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমরা আসলে যে প্রসঙ্গে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিনিয়োগে আস্থা ফিরবে কিভাবে। অনেক লম্বা সময় ধরে তো বিনিয়োগে আসলে খুব দুরবস্থা যাচ্ছে। বর্তমান সময়ে দেশে বিনিয়োগের আস্থার সংকট কেন বাড়ছে, কি বলবেন এই বিষয়ে? একটা বড় বিষয় হলো যে দীর্ঘদিন ধরেই এই জায়গাটায় আছে। গত 4-5 বছর ধরে যদি আমরা দেখি ব্যক্তি খাতের বিনিয়োগ আমাদের জিডিপির অনুপাতে আমরা হিসাব করি, তো সেটা 22% নিচে 21%-এর ভিতরে এই জায়গাটায় আটকে আছে। সুতরাং স্থবিরতাটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় হলো আমরা দেখি যে সাম্প্রতিক সময় তো ব্যক্তি খাতেও যেই ঋণ প্রবাহের পরিস্থিতি, এটাও আমরা দেখি যে একেবারে নিম্ন পর্যায়ে চলে আসছে। 5%-এর নিচে এখন প্রবৃদ্ধি। তার মানে হলো আমার যে মূল্যস্ফীতি হচ্ছে তার থেকে অনেক নিচে আছে। তো সেই দৃষ্টিতে এইটা বোধহয় এখন খুবই নাজুক পর্যায়ে আছে। একটা বড় কারণ ছিল হলো আমাদের অর্থনীতির ভিতরে অনেক ধরনের অস্থিরতা আছে গত 4-5 বছর ধরে, এটা খুবই পরিষ্কার। এবং যেহেতু স্থিতিশীলতা নাই, সেহেতু নতুন করে বিনিয়োগের সম্ভাবনাটা কমে গেছে এবং তার সাথে যুক্ত হয়েছে আমার আন্তর্জাতিক পর্যায়ের যে বিভিন্ন অস্থিরতা। বিশেষ করে আপনি দেখবেন যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় জায়গা ছিল হলো আমাদের রপ্তানির জায়গাটা এবং তৈরি পোশাক মূলত। তো সেই জায়গাটায় একটা বেশ বড় উত্থান পতন এসছে আমাদের। আমরা এলডিসি থেকে বের হব কি হব না, আমাদের তারপর যুক্তরাষ্ট্রের ট্যারিফ আসলো নতুন করে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এখন আছে আমাদের, সেটা হলো অবকাঠামোর দিকে আমরা দেখি যে খুবই একটা অস্থিরতা বিরাজ করেছে। এবং এটা বিশ্ববাজারে যখনই দাম বাড়লো, আপনাদের যদি মনে থাকে 2022 সালে, তখনই আমরা ওই যে চাপটার ভিতরে পড়ে গেছি যে তেলের দাম, গ্যাসের দাম বেড়ে গেল। সাম্প্রতিক সময় যুদ্ধের কারণে আরেক দফা বেড়েছিল। তো আমাদের দেশের ভিতরে দাম হঠাৎ করে বাড়ছিল এবং আমরা সার্বিক যে অর্থনৈতিক পরিস্থিতি এই জায়গাটাতে আস্থা পাচ্ছিল না। এর ভেতর দিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল রাজনৈতিক পট পরিবর্তন, এবং রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে আপনার আন্দোলনের ভিতর দিয়ে গেছে। তারপরে আমরা যে সরকার পেলাম সেটার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা উদ্বেগ ছিল। সেই ধরনের উদ্বেগের কথা আমাদের যারা অন্তত বায়াররা আছেন তারা বলেছেন। এটা আমাদের ব্যবসায়ীরা কিন্তু আশা করেছিলেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিনিয়োগে এখন এই স্থিতিশীলতাটা আসে নাই এবং দীর্ঘদিন ধরে অর্থনীতিতে সংস্কারের অভাবটা এখন খুব স্পষ্ট করে বের হয়ে আসছে। আমরা যেই প্রমিসগুলো আমরা দীর্ঘদিন ধরে করেছি, সেই প্রমিসগুলো আমরা আসলে এখন আর রাখতে পারছি না। সুতরাং সবাই যেটা করছেন যে অপেক্ষা করছেন যে পরিস্থিতি একটু উন্নতি হয় কিনা। এখন গত 3 মাসের ভেতরে যে আমাদের রাজনৈতিক আর একটা পরিবর্তন হলো, এটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার এসছে। রাজনৈতিক স্থিতিশীলতার জায়গাটা হয়তো কিছুটা আমাদের এখন উন্নতি হচ্ছে, একটা আস্থার জায়গা এসছে। সরকারের পক্ষ থেকেও যেই ধরনের এক ধরনের রোডম্যাপ দেওয়ার কথা বিভিন্ন জায়গায়, সেটা ওনারা দিয়েছেন। বড় সংকটের জায়গা এখন আমি মনে করি দুটো। একটা হলো যে আমাদের যে জ্বালানি সহ যে অবকাঠামোর নিরাপত্তা সেইটা দেওয়া, এবং আমাদের যে রিফর্মের জায়গাগুলো আমরা বলেছি যে বিনিয়োগ করবার ক্ষেত্রে নতুন করে, সেইটার সূচনা হচ্ছে। এই মানে বিষয়টাকে খুব পরিষ্কারভাবে আমাদের প্রমাণ করতে হবে। কারণ হলো যে আগেও অনেক প্রমিসেস হয়েছে কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়নি। বর্তমানে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সবচেয়ে বড় সংকট কি মনে করছেন? ঘাটতি আসলে কোথায়? ওই যে বললাম দুটো জায়গাতে আমি সবচেয়ে বড় সংকট দেখছি। একটা হলো আমাদের জ্বালানি পরিস্থিতি। আমাদের জ্বালানি পরিস্থিতি এতটাই আমদানি নির্ভর, এবং যেহেতু বিশ্ববাজারে এখন একটা আপনি দেখেন উত্থান পতন হচ্ছে, হয়তো এখন নতুন করে শান্তি চুক্তি হয়েছে, তার ফলে আবার তেলের দাম কিছুটা কমে এসছে, গ্যাসের দাম এখনও অতখানি বাড়েনি, কিন্তু আমদানি নির্ভরতার কারণে আমরা নিশ্চিতভাবে এটা সরবরাহ আমরা করতে পারবো কিনা সেই জায়গাটাতে হয়তো এখনও কিছু চিন্তার বিষয় রয়েছে। এবং সেক্ষেত্রে আমাদের
যারা আসলে ইনভেস্ট করেন তারা ধরেন, আমি যদি ম্যানুফ্যাকচারিং খাতের কথা বলি, তাহলে তো একটা লম্বা সময়ের জন্য করবেন। আজকে যারা বিনিয়োগ শুরু করবেন তারা আসলে আজকে থেকে হয়তো 2 বছর 3 বছর দরকার হয় একটা কারখানা তৈরি করে আসতে, বছর 2 লাগে। তারপরে সেটাকে যখন অপারেশনসে যাবেন এবং একটা হয়তো 2-3 বছর তাদের একটা ব্রেক ইভেন পিরিয়ড থাকে, সেই জায়গাটায় তাদের যেতে হবে। সুতরাং যারা ইনভেস্ট করেন তারা একটা দীর্ঘমেয়াদী চিত্র দেখতে পান। বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গাটাতে আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের অবকাঠামো উন্নতিটা একই রকমভাবে হবে, তেমনি একই যেটা আমরা বলছিলাম রিফর্মের জায়গাটা, ইকোনমি রিফর্মের জায়গাটা। আমাদের ব্যাংক এখন দেখেন কতখানি ট্রাবলের ভিতরে আছে। আমাদের মানে সার্বিকভাবে অর্থনীতির ভিতরে আমাদের মূল্যস্ফীতি অনেক বেশি আছে। আমাদের যেই রেভিনিউ কালেকশন এটা যথেষ্ট পরিমাণ হয় না, ফলে ট্যাক্সের ভিতরে কী ধরনের রিফর্ম থাকবে এই জায়গাগুলো খুব পরিষ্কারভাবে তারা জানতে চান। তারা বুঝতে চান যে আমরা অর্থনীতির ভিতর থেকে যদি বিদেশি বিনিয়োগকারীর কথা বলি, তারা বিনিয়োগ করে এখান থেকে বাইরে তাদের যে প্রফিট এটা নেওয়ার জন্য সিকিউরভাবে নিতে পারবেন কিনা। সুতরাং সেই জায়গাগুলো আমার পরিষ্কার করবার দরকার আছে। সরকার বারবারই এবার বিনিয়োগের দিকে ঝুঁকছে এবং তারা বলছে যে বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে হবে। তো এখন যে পরিস্থিতি আপনি দেখছেন, সামনে কি বিনিয়োগ বাড়বে বলে আশা করা যায়? আগের চাইতে আমি মনে করি যে এখন এই বছরের বাজেটটা যেভাবে আসলো তাতে অনেকগুলো জায়গায় আমাদের দেশীয় উদ্যোক্তা যারা আছেন তাদের তো অন্তত ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু আমি বলবো যে ইতিবাচক পদক্ষেপ সরকার নিয়েছেন। তো নীতিগত জায়গা থেকে সেইটা আছে। যদি সরকার এটাকে আরো একটি বিষয় যুক্ত করতে চাই, ইতোমধ্যে একটি বড় বাজেট ঘোষণা হয়েছে, 2026-27 অর্থ বছরের বাজেট, এবং এটা কি আপনার কাছে ব্যবসা বান্ধব বলে মনে হয় কিনা সে বিষয়ে জানতে চাই। কর নীতি যেটা আছে এটা আপাত দৃষ্টিতে অনেকগুলো জায়গাতে তাদের কিন্তু ইতিবাচক পদক্ষেপ আছে। আমি এটা বলছিলাম যে তারা অনেকগুলো জায়গায় কর ছাড় নেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গাতে তারা যে আগের যে সমস্যা ছিল যে আপনি উৎসে কর কাটতেন কিন্তু সেটাকে অ্যাডজাস্টমেন্টের জায়গা ছিল না, সেই বিষয়গুলোকে আনা হয়েছে। সুতরাং এইটা ইম্পর্টেন্ট। আবার অনেকগুলো জায়গায় আমরা বলেছি হিডেনভাবে হয়তো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা আবার কনফিউশন তৈরি করছে যে সরকার কোথায় যাচ্ছেন। এটা হয় কি যে সরকারের বর্তমান যেই কাঠামো আছে কর নীতি প্রণয়নের, সেক্ষেত্রে যেহেতু এনবিআর আদায়ও করছেন নীতিও প্রণয়ন করছেন, তারা যখন ওই ছাড় দেন তখন আবার চিন্তা করেন এই লসটা কোত্থেকে আমি কাভার করব বলে ওনারা আর একটা নিয়ে আসেন। সুতরাং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিটা কর নীতি ততখানি থাকছে না। সুতরাং এই জায়গায় যে সংস্কারের জায়গাটা রয়েছে সেইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারের আশু পদক্ষেপ দরকার। আমি যেটা আপনাকে বলার চেষ্টা করছি সেটা হলো আমার 2-3টি জায়গাতে আমার কিন্তু আসলে কাজ করতে হবে। একটা হলো কর নীতি, আপনি ইনসেন্টিভ দিচ্ছেন, কিন্তু আপনার যদি আরও দুটো জায়গার কথা আমরা বলি, একটা হলো অবকাঠামো নিশ্চয়তা আর আরেকটা হলো যে আমার যেই ইকোনমিক রিফর্মের জায়গাগুলো আছে, ব্যাংক থেকে শুরু করে আপনার বিনিয়োগের সহজীকরণ থেকে শুরু করে এই জায়গাটা, এই দুটো জায়গাতে এখন অবশ্যই আমাদের একটা আস্থার জায়গা আনতে হবে, যেইটা আসলে পুরোপুরি আসছে না। আমরা দেখেন ওয়ান স্টপ সার্ভিসের কথা অন্তর্বর্তীকালীন সরকার বললেন, তারা ঘোষণাও দিয়ে ফেলেছিলেন আপনাদের যদি স্মরণ থাকে 2024 সালের ডিসেম্বরে যে এটা আসবে। আজকে 2026 সালের জুন মাস, এটা এখনো পর্যন্ত কিন্তু ওইটা হয় নাই। সো আমরা যদি অ্যাজ এ নেশন, অ্যাজ এ ইনভেস্টমেন্টের ডেস্টিনেশন হিসেবে আমি যদি আমার প্রমিসেস না রাখতে পারি, সেইটা আমাদের ইনভেস্টমেন্টকে বড়োভাবে আসলে আশান্বিত করে না। সবাই তখন কি করে যে আচ্ছা হোক তারপরে আমি করব। সুতরাং আপনি এখন কাজ শুরু করলে তারাও যে ইনভেস্টমেন্টের জন্য এখন থেকেই প্রস্তুতি নেবেন, সেই বিষয়টা হচ্ছে না। আমরা এই বিষয়ে আলোচনা ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক এরপর জানিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব তৌফিকুল ইসলাম খান, এবার আমি জানতে চাই এই যে ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থা অনেক দীর্ঘ সময় ধরেই আছে, ব্যাংকিং খাতের সংস্কার ছাড়া কি বিনিয়োগের আস্থা ফেরানো সম্ভব? কঠিন।
কারণ হলো আমাদের দেখেন বিনিয়োগকে আমরা যদি দুভাবে দেখি, অনেক সময় আমরা আলোচনার ভিতরে দেশীয় বিনিয়োগকে অত বড় করে দেখি নাই, কিন্তু আসলে তো দেশীয় বিনিয়োগকারীরা যখন আস্থা পাবেন তখনই আমরা আসলে বিদেশি বিনিয়োগ আরও বেশি পাওয়ার আশা করতে পারি। সুতরাং দেশীয় বিনিয়োগকারীরা খুবই গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশে দেশীয় বিনিয়োগকারীদের অর্থায়নের জায়গাটা কি? অর্থায়নের মূল জায়গাটা কিন্তু এখনও রয়ে গেছে আমাদের ব্যাংক। আগে আমাদের পুঁজিবাজার, আমরা যখন মানে অর্থনীতি বিকাশ হচ্ছিল তখন পুঁজিবাজারের পরিস্থিতি খুব খারাপ ছিল। পুঁজিবাজার বেশ 2-3 বার আমাদের তো একটা বড় ধরনের ধসের ভিতর দিয়ে গেছে এবং এটার ভিতরে কোনো সংস্কার হয় নাই, এটা একটা ক্যাসিনোতে পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতির এখন যে আকার, যে ধরনের বিনিয়োগ আমরা চাই, তাতে পুঁজিবাজার কিন্তু এগিয়ে আসবার কথা। আমার বড় বড় এখন উদ্যোক্তা আছেন অনেকেই যারা আসলে পুঁজিবাজারে নাই, আমার এক্সপোর্টাররা যারা আছেন তাদের মধ্যে খুব কম সংখ্যকই পুঁজিবাজার আছেন, কারণ তাদের আস্থাটা নাই। এখন একই পরিস্থিতি তৈরি হয়েছে ব্যাংকে, এখন ব্যাংক অর্থায়ন করতেন, এটা একটা বড় সমস্যাও ছিল। সমস্যাটা হলো যে আপনি ব্যাংকের যেই ধরনের আমানত পান সেই আমানতটা আসে হলো স্বল্প সময়ের জন্য, কিন্তু যে আমরা যেই ধরনের বিনিয়োগের কথা আলোচনা করছি তাতে দিতে হয় দীর্ঘমেয়াদের জন্য। তো ব্যাংকগুলো এই জন্য ইন্টারেস্ট রেট খুব হাই থাকে। সো এইটা দিয়ে মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই সবসময় একটা প্রতিবন্ধকতা থাকবে, এটা কমেও আসবে না। সুতরাং বন্ড মার্কেটও আমরা ওভাবে তৈরি করতে পারি নাই। সো ব্যাংকের দুর্বলতা এবং পুঁজিবাজারের দুর্বলতা অর্থায়নের জন্য আমার যে ধরনের আমরা বিনিয়োগ চাচ্ছি সেটার জন্য একটা বড় বাধা হিসেবে থাকছে। খুব কম সংখ্যক ব্যাংকই আসলে এখন আছে যারা এককভাবে আপনার একটা বড় বিনিয়োগের ভিতরে যেতে পারেন। আবার সিন্ডিকেট করার ক্ষেত্রেও আপনার ভালো ব্যাংকের পরিস্থিতি মিলিয়ে কিন্তু আমাদের এই জায়গাটা আসবে। সুতরাং যে ইকোনমিক রিফর্মের কথা আমি যখন বললাম তার মধ্যে ব্যাংক একটা বড় জায়গা, যে আপনি কোন কোন জায়গায় আপনি সংস্কার করবেন। তো ব্যাংকের কথা তো সংস্কারের আলোচনা তো প্রায় 15 বছর হয়ে গেল আমরা বলছি। তো সেই জায়গাটাতে আপনার আস্থা আনাটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে পুঁজি পাচারের অভিযোগ বিনিয়োগ পরিবেশের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? বড় সমস্যাটা হলো যে বাংলাদেশেও যারা আগের পুঁজিপতি আছেন তারাও অনেক সময় আস্থাহীনতায় থাকলে পুঁজি বাইরে নিয়ে যাচ্ছেন কিনা এই অভিযোগটা আছে, যে তারা এখন আর এই জায়গাটাতে বিনিয়োগ করতে চান না। তো আপনার দেশের ভিতরে যখন বিনিয়োগ পরিস্থিতি থাকে না তখন আমরা অর্থনীতির থিওরিতে বলছি যে আপনি যারা পুঁজি তৈরি করছেন তারা কি করবেন, তারা তাদের পুঁজিকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো বাংলাদেশ থেকে পুঁজি নিয়ে যাওয়াটা খুব সহজও না, মানে লিগ্যাল পর্যায়ে আমরা এখন ওইটাকে ওপেন আপও করতে পারি নাই। সো সেই কারণে একটা বড় অভিযোগ আছে যে আপনি বাইরে এই পুঁজিটা এভাবে নিয়ে যাচ্ছেন। এছাড়াও অর্থ পাচারের অন্যান্য জায়গা আছে, যে আপনি যখন দেশের ভেতরে মানে বলা হয়ে থাকে যে আপনারা অনেক বড় আকারে, যে আমরা যেটাকে অর্থ পাচার বলি, তার একটা বড় অংশ হলো বাণিজ্যের সাথে যুক্ত। আমার দেশের ভিতরে যে আমদানি হচ্ছে তাকে ভ্যালুয়েশন কম দেখানো হচ্ছে, কারণ আপনার ট্যারিফ অনেক হাই। তো আপনি সেইটাকে কর ফাঁকি দেওয়ার জন্য আপনি সেইটাকে মানে যেই মূল্যটা, ধরেন 10 টাকায় আমি কাপটা আনলাম, 10 টাকা না দেখিয়ে এটাকে হয়তো 5 টাকা দেখানো হচ্ছে। এখন বাকি অর্থটা তো দিতে হবে, দিতে হলে কিন্তু আবার মানে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার হয়, তখন ওটাকে হুন্ডির মাধ্যমে যায়। এই অভিযোগ অনেক দিনের, এটার অনেকগুলো বিভিন্ন সময়ে আমাদের কাছে প্রমাণ এসছে, তদন্ত হয়েছে, কিন্তু এই বড় প্রবলেমটাকে সলভ করা যায়নি। তো একভাবে ওইটার সুশাসনের জায়গা আছে, প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয় আছে, কিন্তু একটা বড় জায়গা হলো এটা অর্থনৈতিক সংস্কারের সাথেও যুক্ত। যে আমার দেশের যে কর ব্যবস্থা, আমার দেশের যেই ট্যারিফগুলো আছে সেইগুলোকে এখন নতুন করে দেখার দরকার আছে, যে আমরা সেইখানে ভ্যালুয়েশনটাকে আমরা ঠিক মতো করতে পারছি কিনা। কারণ এখনও আপনি দেখবেন যারা বাণিজ্য করেন ট্যারিফ ভ্যালু বলে একটা বিষয় আছে, সেইটার মাধ্যমে করা হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আমরা কোনো একটা কারণে গত দুই দশক 2.5 দশক ধরে আমরা কোনো ধরনের সংস্কার আনতে পারি নাই। যদি একটু জানতে চাই, আগামী অর্থনীতিতে কোন খাতগুলো আগামী দিনে বিনিয়োগ টানতে পারে বলে আপনি মনে করেন?
একটা বড় জায়গা এখনো আমাদের তৈরি পোশাক আছে, কারণ এটা আমাদের শক্তির জায়গা। কিন্তু বাংলাদেশের অর্থনীতির ভিতরে দু ধরনের জায়গা আমি বিনিয়োগ দেখি। একটা হলো যে আমার দেশের অর্থনীতিও বড় হয়েছে, সুতরাং এখানেও আমি কিন্তু নতুন করে বিনিয়োগ আনার কথা ছিল। ধরেন আপনি যখন মোটরসাইকেলের বিনিয়োগ আনার কথা বলেছি আমরা, বা যখন আমরা মোবাইল ফোনের মতন জিনিসগুলোকে এখানে আনার কথা বলেছি, তখন কিন্তু কেউ ভাবে নাই যে বাংলাদেশে এই ধরনের মানে পণ্য আমরা তৈরি করতে পারবো। সুতরাং সেই জায়গাটা আছে। সেক্টরাল ইম্পর্টেন্সের কথা অতটা আলোচনা করি নাই, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। এটার বড় উদাহরণ হলো যে আমাদের চামড়া শিল্প। দেখেন, আমরা একটা ইটিপি এস্টাবলিশ করতে পারলাম না, সেন্ট্রাল ইটিপি, যেটা আমাদের পরিশোধন করে ওইখানকার বর্জ্য। না করতে পারার কারণে এখানে বিনিয়োগী সেই অর্থে আসলো তো নাই, আগের বিনিয়োগকারীরা পালিয়ে যাচ্ছে, সুতরাং আমার সেক্টরই ছোট হয়ে গেছে। কিন্তু চামড়া শিল্প একটা বড় জায়গা। এবারে আমি মনে করি যে আমাদের ফার্মাসিউটিক্যালস সামনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং এই ধরনের অনেকগুলো সেক্টর আছে, ইলেকট্রনিক্স, এমনকি গাড়ির মতন জায়গাগুলো আছে। সার্ভিস সেক্টরের অনেক সুযোগ আছে যদি আমরা স্ট্রং হিউম্যান রিসোর্স দিতে পারি। আমাদের আইটি সেক্টর অ্যান্ড বিপিও চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে অনেক ধরনের পরিবর্তনও হচ্ছে। পরিবর্তনগুলোর সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি, কারণ আগে যেই ধরনের আমরা বিপিও কাজ এখানে পেতাম, এখন এআই এর কারণে অনেক ধরনের কাজের স্কোপ কিন্তু কমে যাবে। সুতরাং আমাদের যেটা করা দরকার সেটা হলো একটা কাটিং এজ জায়গার ভিতরে যাওয়া। সো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে এটা খুবই, পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, তো সেইটা করা। এবং থার্ড যেটা আমি বলবো, যে বাংলাদেশের খুব অ্যাগ্রেসিভলি এখন বাণিজ্য চুক্তিগুলোকে এক্সপেডিট করা দরকার, ত্বরান্বিত করা দরকার। কেন বলছি? কারণ হলো আমার যে স্ট্রেংথের জায়গা ছিল ইউরোপিয়ান বাজার, যারা শুধুমাত্র একটা নীতি আমাদের পক্ষে এনেছিল বলে ডাবল ইসের জায়গায় সিঙ্গেল সোর্সে আমাদের যেই রুলস অফ অরিজিনটা চেঞ্জ করে দিয়েছিল, তারপরে আমাদের এক্সপোর্ট খুবই দ্রুত এখানে বেড়েছে। এখন ভিয়েতনাম এবং ইন্ডিয়ার মতন দেশগুলো তাদের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। আমাদের অ্যাগ্রেসিভলি এই ধরনের মুক্ত বাণিজ্য চুক্তির জায়গায় যেতে হবে। আসলে আমাদের স্ট্রেংথ তো কিছুটা তৈরি হয়েছে, আমরা সেই জায়গাটার জন্য প্রস্তুত আছি। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।